আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজ আমি ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ লেসন তোমাদের শেখাবো। অবশ্যই তোমরা ধৈর্য ধরে খাতা কলম নিয়ে সবাই আমার সাথে লিখবে এবং আমার সাথে চর্চা করবে। তো এই লেসনটার নাম হচ্ছে হাউ টু আইডেন্টিফাই নাউন। এটা আসলে হাউ টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচেরই একটা অংশ। তো কিভাবে আমরা নাউনটাকে, ফার্স্ট অফ অল আমরা নাউনটাকে কিভাবে চিহ্নিত করবে সেটাই আমরা আজকে আমাদের পড়ার বিষয়। তো দেখো, আমরা কয়েকটা রুলস শিখবো আজ। মোট 7টা রুলস এর মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে প্রপারলি একটা সেন্টেন্স থেকে নাউনটাকে আমরা চিহ্নিত করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা 1 নম্বর রুলস যদি আমরা বলি, 1 নম্বর রুলস হচ্ছে কোনো ডিটারমাইনার্সগুলো কি কি হতে পারে, যেমন আর্টিকেলস, পজিটিভ কেস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নিউমেরালস, কোয়ান্টিফায়ার্স। এগুলোর পরে সাধারণত একটি ওয়ার্ড আসলে সেটা নাউন হয়ে যায়। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে নাউন, তাহলে প্রথম নিয়মটা কি হচ্ছে, নাউন সাধারণত ডিটারমাইনার্সের পরে বসে। তো তো ডিটারমিনার্সটা কি আসলে? ডিটারমিনার্সগুলো হচ্ছে, আমরা যদি ডিটারমিনার্সগুলো শিখে ফেলি তাহলে কিন্তু আমরা নাউনটাকেও চিহ্নিত করতে পারবো ইজিলি। তো ডিটারমিনার্সগুলো কি, আমি যদি ডিটারমিনার্সগুলো লিখে ফেলি, ডিটারমিনার্স প্রথমেই আমরা ডিটারমিনার্স যেটা শিখি সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে এ, অ্যান এবং দি, এই ডিটারমিনার্স। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে পজিটিভ কেস। সেগুলো হলো মাই, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলা। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে নিউমেরালস, অর্থাৎ সংখ্যা বোঝায়। নিউমেরালস যেমন 1, 2, 3, এরকম সংখ্যাগুলো। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো কোনগুলো? যেমন দিস, দেজ, দোজ, দ্যাট ইত্যাদি। এরপর হচ্ছে কিছু কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্সগুলো কেমন? এগুলোও কিন্তু সংখ্যা বোঝায়, কিন্তু বিশেষ করে এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা বোঝায় না। আর নিউমেরালসের ক্ষেত্রে সবসময় নির্দিষ্ট সংখ্যা বোঝায়। কোয়ান্টিফায়ার যেমন এনি, মেনি, সাম, মাচ, মোর ইত্যাদি। আরও অনেকগুলো আছে। যেমন আরও যদি আমরা লিখি, এ প্লেন্টি অফ, এ গুড ডিল অফ, তারপরে এ লট অফ। এগুলো কিন্তু সবই কি হবে? এগুলো সবই কোয়ান্টিফায়ার্স। তারপর ফিউ যদি লিখি, ফিউ,
এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, এই সবগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। ওকে, তাহলে আমরা শিখলাম কি, নাউন সাধারণত ডিটারমিনার্সের পরে বসে, অর্থাৎ আমরা এই যে ডিটারমিনার্সগুলো শিখলাম, আর্টিকেল, পজিটিভ কেস, নিউমেরালস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোয়ান্টিফায়ার্স, এইগুলোর পরে যদি একটি ওয়ার্ড আসে তাহলে সে ওয়ার্ডটি হবে অবশ্যই নাউন। আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, একটা এক্সাম্পল আমরা দিই। এক্সাম্পল দেখো, এক্সাম্পলটা হচ্ছে যদি আমরা বলি দ্য নিউজ পেপার, দ্য নিউজ পেপার বলতে পারি না আমরা? অবশ্যই বলতে পারি। তো দাটা হচ্ছে একটা কি আর্টিকেল, আবার এটা একটা নির্দিষ্ট আর্টিকেল, অর্থাৎ ডেফিনেট আর্টিকেল, এরপর একটা ওয়ার্ড নিউজ পেপার, এটা অবশ্যই নাউন হবে। যদি বলি আমি ফাইভ মেন, খেয়াল করো, 5 মেন, 5টা কি নিউমেরালস, নিউমেরালসের পরে অবশ্যই একটা নাউন বসেছে। ওকে, ঠিক আছে। তারপরে যদি আমরা লিখি এ লটস অফ বুকস, এ লটস অফ বুকস, এ লটস অফটা কি, এটা একটি কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্সের পরে একটা যেটা আসছে, একটা ওয়ার্ড আছে, সেটা নাউন। ওকে, পরবর্তীতে আমরা চলে গেলাম, দেখো 2 নম্বর রুলস, রুলস 2। রুলস 2তে রয়েছে সাধারণত ভার্বের সাবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অবজেক্ট হলো নাউন। ভার্বের সাবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অবজেক্ট হলো নাউন। তার মানে একটা ভার্ব যদি আমরা লিখি, এই ভার্বের কি হবে, সাবজেক্ট হবে নাউন, তারপরে কমপ্লিমেন্ট হবে নাউন, তারপরে সেই ভার্বটির অবজেক্টিভ হবে নাউন হবে নাউন। কেমন ভাবে হবে, আমরা যদি একটা উদাহরণ দিয়ে প্রকাশ করতে পারি, যেমন আই সি এ লায়ন। দেখো আমি কি দেখি, একটা লায়ন। এই লায়নটা এখানে কিন্তু একটা অবজেক্ট, এই অবজেক্ট একটা নাউন। তেমনিভাবে আমি যদি বলি এখন ট্রুথ ইজ বিউটি, ট্রুথ ইজ বিউটি, এখানে খেয়াল করতে হবে এটা কিন্তু কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এখানে একটু বুঝায়নি, কমপ্লিমেন্ট আসলে কমপ্লিমেন্ট হচ্ছে যখন দুইটা সেন্টেন্সের একটা আর একটার পরিপূরক, মানে হচ্ছে এই ট্রুথও যা, বিউটিও তাই। সো এখানে এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্টটাও হবে সবসময় নাউন, ঠিক আছে। এটা সাবজেক্ট যদি হয় তাহলে এটা কমপ্লিমেন্ট, এবং এটা কমপ্লিমেন্টটা হচ্ছে নাউন, সাবজেক্টটা তো নাউনই। তারপর যদি একটা আমরা সাবজেক্টের উদাহরণ দিই, যেমন দ্য thief was caught by the পুলিশ, ঠিক আছে। দেখো খেয়াল করো, আমরা এখানে দুই দিক থেকে, প্রথম নাউনের ক্ষেত্রে আমরা ডিটারমিনার্স পড়েছিলাম, ডিটারমিনার্স ক্ষেত্রে দি আছে কিন্তু এখানে আর্টিকেলের ভিতরে, তারপরে একটা শব্দ আসলেও সেটা হয়ে যাবে নাউন। আবার অন্যদিকে এই ভার্বটা আমরা দেখতে পাচ্ছি, এই ভার্বটারই যে সাবজেক্ট সেটা হচ্ছে এটা সাবজেক্ট হিসেবেও এটা একটা নাউন, দুই নিয়ম থেকে এটা নাউন। সো এটা হচ্ছে আমাদের 2 নম্বর রুলস গেল। আমরা 3 নম্বর রুলসে চলে যাব। 3 নম্বর রুলস হচ্ছে প্রিপজিশনের পর নাউন বসলে তা অবজেক্টের মতো কাজ করে, অর্থাৎ নাউন বসে, প্রিপজিশনের পরে সবসময় নাউন বসবে এবং সেটা অবজেক্টের মতো কাজ করবে। দেখা আমরা রুলসটা একটু লিখে ফেলি। 3 নম্বর রুলস হচ্ছে, 3 নম্বর রুলস হচ্ছে প্রিপজিশন এর পর প্রিপজিশনের
পরে কি বসে? প্রিপজিশনের পরে সবসময় নাউন বসে, এবং এই নাউনটি সবসময় অবজেক্ট হিসেবে বসে। অবজেক্ট হিসাবে বসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ দিই। যেমন she depends on কি ডিপেন্ডস অন মাই মানি। she depends on my money। খেয়াল করো, এটা একটা প্রিপজিশন আর এটা একটা অবশ্যই নাউন। আবার আরো একটা উদাহরণ দেখো, এই যে মাই রয়েছে, আমরা পজিটিভ কেস দেখেছিলাম, মাই মানি, এটাও কিন্তু একটা মাই। আর একটা নিয়ম, যেটা আমরা প্রথম নিয়মটা পড়েছিলাম, যে পজিটিভ কেস এটা ডিটারমিনার্স এবং তারপরে একটা শব্দ আসলেও সেটা কি হবে? সেটা হবে একটা নাউন। সুতরাং আমরা ওয়ানের পরেও আমরা দেখতে পাচ্ছি এটা একটা নাউন। ওকে, নেক্সট 4 নম্বর নিয়ম হচ্ছে কমন নাউন অথবা কালেকটিভ নাউন কখনোই সেন্টেন্সে একা ব্যবহৃত হয় না। কি বললো কথাটা? একটি কমন নাউন অথবা একটি কালেকটিভ নাউন কখনো সেন্টেন্সে একা ব্যবহৃত হয় না। এক্ষেত্রে ডিটারমিনার যুক্ত হয় অথবা নাউনটি প্লুরাল হয়। কথাটা কিন্তু ভীষণ, আমরা লিখে ফেলি নিয়মটা। একটি কমন নাউন অথবা একটি কালেকটিভ নাউন কখনো কি হয় না? সেন্টেন্সে একা ব্যবহৃত হয় না। আমি কিন্তু অলরেডি কমন নাউন এবং কালেকটিভ নাউনের যে যখন পড়িয়েছি তখন কিন্তু এই নিয়মটা আগেও বলেছিলাম, যে একটি কমন নাউন অথবা একটি কালেকটিভ নাউন কখনো সেন্টেন্স একা ব্যবহৃত হয় না। এক্ষেত্রে নাউনটির সাথে কি ব্যবহৃত হয়? একটি ডিটারমাইনার্স যুক্ত হয়, অথবা আরেকটা কথা আছে, অথবা নাউনটি প্লুরাল হয়। খুব সুন্দর কথা, নাউনটি প্লুরাল হয়। তাহলে আমরা দেখছো কমন নাউন এবং কালেকটিভ নাউন তো অলরেডি আমরা শিখছি। তো কমন নাউন যদি সিম্পলিফাই বসে, তাও একা বসবে না, বসবে একটা ডিটারমিনার সাথে করে নিয়ে, অথবা সেটা নাউনটাই প্লুরাল হয়ে যাবে। যেমন আমরা একটা সেন্টেন্স যদি লিখি, দেখুন স্টুডেন্টস, আমরা বলি না সবসময় কথায় বলি ডিয়ার স্টুডেন্টস। সো স্টুডেন্টস যদি লিখতে চাই লিখতে পারবো, অথবা লিখতে হবে দ্য স্টুডেন্টস stood up when the teacher entered the classroom। তো এখানে একটা জিনিস খেয়াল করবো, আমরা এখানে কিন্তু কয়েকটা নাউনের সম্মুখীন হয়েছি। এটা একটা নাউন, রাইট? স্টুডেন্টস একটা নাউন, ওকে, টিচার একটা নাউন, আবার ক্লাসরুম আরেকটা নাউন। এরপরের যে নিয়মটা সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা নিয়ম। আমরা সাধারণত নন ফাইনাইটের কিছু কথা পড়ে এসেছি। নন ফাইনাইট কীভাবে করা যায়? 3টা নিয়মে করা যায়। আমরা জানি জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। এই 3টার ক্ষেত্রে এর অবজেক্ট সবসময় একটা নাউন হয়। নিয়মটা লিখে ফেলি আমরা, জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এরপরে কি হবে? সবসময় এর অবজেক্ট হিসেবে সবসময়
নাউন বসে। আচ্ছা, কেমন ভাবে নাউন বসে দেখো, আমরা একটু জেরান্ডের উদাহরণ যদি আমরা লিখি, এটা এই তিনটা কি, এই তিনটা কিন্তু নন ফাইনাইট, অর্থাৎ জেরান্ড হচ্ছে সবসময় আমরা জানি ভার্বের কাজ করে প্লাস নাউনের কাজ করে, পার্টিসিপল ভার্বের কাজ করে প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে, ইনফিনিটিভ ভার্ব প্লাস নাউনের কাজ করে। এবং জেরান্ড সবসময় কি জানি আমরা ভি প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপলও ভি প্লাস আইএনজি, আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। আমরা গত ক্লাসে এগুলো বলেছিলাম। তো দেখো, আমরা জেরান্ডের একটা উদাহরণ দিই এই নিয়ম হিসেবে। জেরান্ড দেখো, রাইডিং সাইকেলস, তোমরা সাইকেল চালাতো নাকি? সাইকেলস, রাইডিং সাইকেলস ইজ এ গুড এক্সারসাইজ। সাইকেল চালানো কি খুবই ভালো একটা কি ব্যায়াম নাকি? ওকে, এখানে জিরান্ডের পরেই কিন্তু একটা অবজেক্ট কি রাইডিং করে, এখানে প্রশ্ন করো কি রাইডিং করে? সাইকেল। এই সাইকেল কিন্তু একটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আমরা কিন্তু সবসময়, আমরা অনেক সময় বলি কি এটাই মনে হয় সাবজেক্ট, না, এটা সাবজেক্ট তো এটাই, রাইডিং নিজেই সাবজেক্ট। কারণ এটা কিন্তু রাইডিং একসাথে ভার্ব এবং সাবজেক্টের কাজ করে, এখানে নাউনের কাজ করে। ওকে, এটা একটা অবজেক্ট। ওকে, নেক্সট হচ্ছে দেখো, পার্টিসিপলের একটা উদাহরণ যদি আমরা লিখি, পার্টিসিপল, সেক্ষেত্রে দেখতে পারবো আমরা সিইং এ স্নেক, মানে একটা স্নেক দেখে কি হলো, সে টার্নড প্যাল মানে বিবর্ণ হয়ে যাওয়া, ভয়ে বিবর্ণ হয়ে যাওয়া। সে একটি কি করলো, সে একটি সাপ দেখে বিবর্ণ হয়ে গেল। দেখো এই সিইং কথাটা, দিস ইজ পার্টিসিপল, কারণ এখানে একটা ভার্বের কাজও করছে। তো এখানে সিইং কি সিইং করেছিল, একটা অবজেক্ট। দেখো এখানে খেয়াল করো, এ স্নেক, এটা একটা অবজেক্ট। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ইনফিনিটিভের একটা উদাহরণ যদি বলি আমরা, ইনফিনিটিভ, সেক্ষেত্রে আমরা জানি ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, তাই না? তাহলে টু, আচ্ছা আমরা একটু অন্যভাবে লিখি, আই লাভ টু প্লে ফুটবল। দেখো সেন্টেন্সের ক্ষেত্রে টু প্লে, দিস ইজ ইনফিনিটিভ এবং এরই অবজেক্ট। আমি কি খেলতে পছন্দ করি, দিস ইজ অবজেক্ট। সো আমরা জানি অবজেক্ট হিসেবে তো অবশ্যই সেটা নাউন। ওকে, তাহলে সাবজেক্ট হিসেবে নাউন, অবজেক্ট হিসেবে আমরা পাচ্ছি নাউন। ওকে, আমরা 5টা রুলস পড়ে ফেললাম। নেক্সট হচ্ছে নাম্বার 6 রুলস আমরা পড়বো এখন। নাম্বার 6 খেয়াল করতে হবে, নাম্বার 6টা কি আছে, টু বি ভার্ব। টু বি ভার্বগুলো কি কি মনে আছে তো? টু বি ভার্ব এর নাউন, টু বি ভার্বের পরে নাউন বসে, তবে হ্যাঁ মনে রাখতে হবে সেটা একটা কমপ্লিমেন্ট হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসাবে বসে। ডিয়ার স্টুডেন্ট, আমি কমপ্লিমেন্টটাকে তোমাকে একটু বোঝাতে চাচ্ছি, আসলে কমপ্লিমেন্টটা আসলে কি। একটু দেখো, কমপ্লিমেন্ট আসলে এটা খুব সংক্ষিপ্ত একটা জিনিস। যেমন আমরা যদি বলি হি ওয়াজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, তো দেখো তিনি একজন ডাক্তার ছিলেন। আমরা এখানে যাই থাকুক না কেন, যখন এই সাবজেক্ট এবং এই যে অবজেক্ট অথবা যে আরেকটা পরিচয়, এটা যদি একই হয়, অর্থাৎ এর আরেকটা অল্টারনেট নেম, অর্থাৎ কমপ্লিমেন্ট নেম যদি এটা হয়, এবং আমরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যদি এর মাঝখানে একটা ইজ ব্যবহার করি, হ্যাঁ, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে যদি ইজ ব্যবহার করি, তাহলে যদি সেন্টেন্সটা হয় মানে কারেক্ট হয়, কোনো মিনিং আসে, মিনিংফুল হয়, তাহলে সেটা একটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। কমপ্লিমেন্ট শব্দের অর্থ কিন্তু পরিপূরক, মানে একটা নামের পরিপূরক, আসলে তার আরেকটা আইডেন্টিটি। ওকে, যাই হোক, আমরা এই উদাহরণটা একটু পড়ব। সে উদাহরণটা হচ্ছে দেখো,
টু বি ভার্বের পরে সবসময় নাউন বসে এবং সেক্ষেত্রে কমপ্লিমেন্ট হিসেবে বসে। আচ্ছা দেখো, আই ওয়াজ দ্য ক্লাস ক্যাপ্টেন। আমি কি ছিলাম? ক্লাস ক্যাপ্টেন ছিলাম। খেয়াল করো, এখানে কিন্তু বি ভার্ব, এটা বি ভার্ব। বি ভার্বগুলো আমরা জানি তো, এম, ইজ, আর, অ, জয়ার, এগুলো। হ্যাঁ, তো বি ভার্বের পরে দেখো আমরা এখানে কি বসিয়েছি একটা দ্য ক্লাস ক্যাপ্টেন। দিস ইজ এ কমপ্লিমেন্ট অ্যান্ড দিস ইজ অলসো এ নাউন। ঠিক আছে, ওকে। আমরা আরও একটা উদাহরণ যদি বলি, হিজ ফাদার ইজ এ জার্নালিস্ট। তার পিতা হলেন একজন জার্নালিস্ট। দেখো সরাসরি হিজ ফাদার কি আর একটা আইডেন্টিটি, একজন জার্নালিস্ট। এটাকে বলতে হবে নাউন, এটাকে বলতে হবে কমপ্লিমেন্ট, কারণ কমপ্লিমেন্ট একটা নাউন। সোজা কথা, কমপ্লিমেন্ট কিন্তু একটা নাউন। আচ্ছা, নেক্সট হচ্ছে কখনো কখনো অ্যাডজেক্টিভ এ নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। কখনো কখনো, আমরা 7 নম্বর রুলস আছে, এটা লাস্ট রুলস। কখনো কখনো অ্যাডজেক্টিভও নাউন হিসাবে, দেখো এই কথাগুলো কিন্তু আমাদের প্রতিযোগিতাময় পরীক্ষাগুলোতে ইম্পর্টেন্ট এগুলো, কারণ এগুলো একটু কঠিন। হ্যাঁ, দেখলেই মনে হবে এটা একটা নাউন, এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আসলে কিন্তু হয়ে যাবে নাউন। হ্যাঁ, তো কখনো কখনো অ্যাডজেক্টিভও নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। কিভাবে হতে পারে? সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে এবং নাউনটি কমন নাউন হয়ে যায়। ডিয়ার স্টুডেন্ট, মনে রাখতে হবে, আমি একটা বিশেষ কথা বলবো, যে কোনো অ্যাডজেক্টিভের আগে যদি একটা দি বসিয়ে দাও, ঠিক আছে, দি প্লাস অ্যাডজেক্টিভ, আমি জানি না তোমরা এটা কখনো শিখেছো কিনা, তো মনে রাখবে এটা একটা কমন নাউন হয়ে যায়। কমন নাউন, দি প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু কমন নাউন। তুমি যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসায় দাও, দি প্লাস অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অবশ্যই এই অ্যাডজেক্টিভটা সেই অ্যাডজেক্টিভ বসাবা যে অ্যাডজেক্টিভ গুণ বুঝায়, গুণ বা দোষ বুঝায়, তাহলে কিন্তু হয়ে যাবে একটা কমন নাউন। ওকে, তাহলে আমরা একটু দেখো সেন্টেন্সটা লিখি, একটা সেন্টেন্স লিখি, তাহলে বুঝতে পারবো আমরা। বি ব্রেভ, আসলে শুধু যদি ব্রেভ বসে তাহলে সেটা কিন্তু কি হয়ে যাবে, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ব্রেভ বয়, সাহসী বালক, সেক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। বাট দ্য ব্রেভ আর অলওয়েজ উইলিং টু টেক রিস্ক। দ্য ব্রেভ আর অলওয়েজ উইলিং টু টেক রিস্ক। খেয়াল করো, এখানে দ্য শুধু ব্রেভ যদি লিখতাম, ব্রেভ বয়, ব্রেভ ম্যান, ব্রেভ গার্ল, সেক্ষেত্রে সেটা হতো অ্যাডজেক্টিভ, কিন্তু তার আগে আমি একটা দি বসিয়ে দিয়েছি, দিস ইজ কমন নাউন হয়ে গেল, দিস ইজ কমন নাউন। ওকে, তাহলে আমরা এটা বলতে পারলাম যে আসলে, আবার যদি বলি দেখো, দ্য অনেস্ট, আর একটা উদাহরণ শিখবো। দ্য অনেস্ট আর রেসপেক্টেড বাই এভরিবডি। অনেস্ট আর respected by everybody. So dear student, এটা অবশ্যই একটা নাউন হয়ে যাচ্ছে এখানে। তাহলে আমরা একটু খেয়াল করি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা একটা কমন জিনিস সিনারিও দেখলাম, যে ডিটারমাইনার্স আসলে ভালো করে ক্লিয়ার করতে হবে। ডিটারমাইনার্সের পরে আসলে যে কথাটা আমি সবসময় বলে থাকি, যদি একটি ওয়ার্ড আসে তাহলে সেটা হয়ে যায় নাউন, যদি দুইটি ওয়ার্ড আসে প্রথমটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, পরেরটা হয়ে যায় নাউন। মানে অ্যাকচুয়ালি আমরা নাউনে শেষ করব, নাউনটাতে যে শেষ পজিশন ধরবো আর কি। নেক্সট যদি আমরা তিনটি ওয়ার্ড আসে, আমরা খেয়াল করব, প্রথম ওয়ার্ডটি আসবে অ্যাডভার্ব, তারপরটা আসবে অ্যাডজেক্টিভ, তারপরে আসবে নাউন। আমরা এই নিয়ে পরবর্তী ভিডিও আমরা অবশ্যই এটা নিয়েই করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওটা তোমরা এটা দেখার জন্য রেডি থাকো। আমরা বিভিন্ন এক্সাম্পল নিয়ে আসবো এবং হিউজ তোমাদের এক্সারসাইজও দিব, তোমরা তখন আরও বেশি ক্লিয়ার হতে পারবে এই কথাটা। তবে এইটুকু মনে রাখো, আমরা আজকের যত পার্ট পড়লাম তা আসলে ডিটারমিনার্সই পড়লাম, কারণ নাউন যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, ডিটারমিনার্সকে ক্লিয়ার হতে হবে।
ডিটারমিনার্স ক্লিয়ার হওয়ার জন্য আমরা খেয়াল করব যে প্রথম আমরা যে লেকচার দেখো আমি একটু রিকল করাচ্ছি জাস্ট। আমরা ডিটারমিনার্স দেখো কি কি শিখেছিলাম, আর্টিকেলস, পজিটিভ কেস, নিউমেরালস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং কোয়ান্টিফায়ার্স। এই কয়টা সম্পর্কে সমগ্র ধারণা তোমাদের থাকতে হবে। এবং ধারণা বলতে আসলে আমি কিন্তু অলরেডি উদাহরণ দিয়েও বুঝিয়ে দিয়েছি যে কিভাবে এটা করা যাবে। তো তোমরা কিন্তু ডোন্ট ফরগেট যে আর্টিকেল আসলে কিন্তু দুই প্রকার, মনে রাখতে হবে, এটা ইনডেফিনাইট এবং এটা ডেফিনাইট আর্টিকেল। এটা তোমরা পৃথকভাবে পড়তে পারো। তবে তোমাদের নাউন শেখার জন্য অত ডিটেলস পড়া লাগবে না, শুধু এইটুকু পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে এবং পরবর্তী ক্লাস অবশ্যই করার জন্য সাবস্ক্রাইব করতে হবে, আর নয়তো ক্লাসগুলো পাবে না ঠিকঠাক মতো, আর সিরিয়ালিও পাবে না, হয়তো বা দু একটা পাবে ফেসবুকের কল্যাণে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সর্বোপরি সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।